আসসালামু আলাইকুম সবাইকে। আমি রায়ান ফ্রম রায়ানস এডুয়েট। আজকে আমরা কোষ ও রসায়ন এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। যেহেতু এই বছর থেকে আমাদের মেডিকেল অ্যাডমিশন টেস্ট এবং কলেজের মধ্যে বা বোর্ড পরীক্ষায় সম্পূর্ণ সিলেবাসের উপর পরীক্ষা হয়ে থাকে, অর্থাৎ ফুল সিলেবাস। এই জন্য আমাদের কলেজের জন্য হচ্ছে ফুল সিলেবাসটা পড়তে হবে, দেন মেডিকেলের জন্য হচ্ছে ফুল সিলেবাস পড়তে হবে। সেক্ষেত্রে আমাদের হ্যাসেলটা একটু কম হয়ে গেছে, কারণ আমরা কি বলে কলেজ লাইফ থেকেই সব অধ্যায় নিয়ে একটু একটু করে ধারণা নিব, তাই না? তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা বেশ একটা অপরচুনিটি পাবো। তো আমি আশা করব যে যেহেতু কোষ ও রসায়ন আমাদের প্রথম ফার্স্ট ইয়ারে পড়ায় ফেলে, তো সেই কোষ ও রসায়নের আমরা অ্যামিনো অ্যাসিড টপিকটা নিয়ে আলোচনা করব। তো আমি প্রত্যেকটা টপিকের ওপর আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল একটা ভিডিও দিব। সেটা হয়তো একটু বড় হয়ে যাবে, বাট ইনশাল্লাহ আমার এই ক্লাসটা করলে তো সেটার ক্ষেত্রে আর কোনো ক্লাস করতে হবে না। আমি একদম ইন ডিটেলস সেটা বুঝায় দেওয়ার আপনাদের ট্রাই করব। চলেন আমরা আজকের ক্লাস শুরু করি। আজকে আমরা কি পড়বো? আমরা পড়বো সেল কেমিস্ট্রি। কেমিস্ট্রি, সেল কেমিস্ট্রি মানে কি? সেল কেমিস্ট্রি হচ্ছে আমাদের কোষ রসায়ন, তাই না? সেল কেমিস্ট্রি মানে কি হচ্ছে আমাদের কোষ রসায়ন। তো সেল কেমিস্ট্রি বা কোষ রসায়ন সেটা নিয়ে আজকে আলোচনা করব, তাই না? তো এই অধ্যায়ের মধ্যে আমরা বেসিক্যালি যেই টপিকগুলো পাবো, প্রথমে হচ্ছে পাবো কার্বোহাইড্রেট বা যেটাকে বলি আমরা শর্করা। প্রথমে আমরা শর্করা পাবো, তারপরে পাবো হচ্ছে আমরা অ্যামিনো অ্যাসিড পাবো। হ্যাঁ, অ্যামিনো অ্যামিনো অ্যাসিড পাবো, অ্যামিনো অ্যাসিড পাবো। দেন পাবো হচ্ছে আমরা লিপিড লিপিড পাবো। দেন হচ্ছে আমরা প্রোটিন পাবো, প্রোটিন প্রোটিন পাবো। এবং শেষের দিকে আমরা পাবো হচ্ছে বিভিন্ন এনজাইম এবং কোএনজাইম, এনজাইম এবং কোএনজাইম, তাই না? কোএনজাইম। তো আমি একটু ব্রিফলি আইডিয়া দেওয়ার ট্রাই করি। যেহেতু আমাদের মেডিকেল অ্যাডমিশন টেস্টে শুধু এমসিকিউ আসে, তো এমসিকিউ পার্টের জন্য আমাদের এটা এনজাইম কোএনজাইম অনেক বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? তারপরে ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে প্রোটিন, হ্যাঁ, তারপরে হচ্ছে শর্করা, তারপরে হচ্ছে অ্যামিনো অ্যাসিড, তারপরে হচ্ছে আমাদের লিপিড। তো এই অধ্যায়ের মধ্যে আমরা বেসিক্যালি অনেক বেশি এক্সাম্পল পড়বো, তাই না? এক্সাম্পল পাবো আমরা অনেক বেশি। কি পাবো? এক্সাম্পল পাবো আমরা অনেক বেশি। এক্সাম্পল পাবো এই অধ্যায়ের মধ্যে, ঠিক আছে? এটা আমরা প্রথমে বলে নিছি, কারণ অনেক এক্সাম্পল বারবার পড়তে হবে। আর এই সেল কেমিস্ট্রিটা যেহেতু ম্যাথের মধ্যে আসে, ম্যাথের জন্য 100% ইম্পর্টেন্ট, সেই জন্য এটা আমরা এক্সাম নাইটেও দেখে যাব, তাই না? দেখে যাব। আমরা জাস্ট এই কথাগুলো একটু বলে নিছি, ঠিক আছে? তো এখন হচ্ছে আমরা পুরো ক্লাসটা শুরু করা যাক, ঠিক আছে? এখন আমরা পুরো ক্লাস শুরু করব। তো প্রথমে কি নিয়ে আমরা আলোচনা করব আজকের ক্লাসে আমরা আলোচনা করব সেল কেমিস্ট্রি নিয়ে। সেল কেমিস্ট্রির কোন টপিক নিয়ে? অ্যামিনো অ্যাসিড নিয়ে। হ্যাঁ, অ্যামিনো অ্যাসিড নিয়ে। তো অ্যামিনো অ্যাসিড, ঠিক আছে? তো প্রথমে হচ্ছে আমরা অ্যামিনো অ্যাসিডের স্ট্রাকচারটা দেখি। তো অ্যামিনো অ্যাসিডটা দেখতে কেমন, ঠিক আছে? তো অ্যামিনো অ্যাসিডটার মধ্যে স্ট্রাকচারটা কি থাকবে? অ্যামিনো অ্যাসিডের মধ্যে একটা স্ট্রাকচার থাকবে। অ্যামিনো অ্যাসিডের স্ট্রাকচার হচ্ছে কার্বন। কার্বনের আমরা কি জানি কয়টা হাত আছে? কার্বনের 4টা হাত আছে। তো কার্বনের 4টা হাতের মধ্যে আমাদের কি থাকবে? এক জায়গায় COOH, এটা কি গ্রুপ জানি? এটা কার্বক্সিলিক গ্রুপ। একটা থাকবে হচ্ছে অ্যামিনো গ্রুপ, হ্যাঁ, একটা থাকবে হচ্ছে অ্যামিনো গ্রুপ, একটা থাকবে অ্যামিনো গ্রুপ, একটা থাকবে হচ্ছে আমাদের হাইড্রোজেন, আর একটা থাকবে পার্শ্ব শিকল, ঠিক আছে? তো এটা হচ্ছে একটা অ্যামিনো অ্যাসিডের স্ট্রাকচার। তাইলে আমরা কি পাইছি? একটা অ্যামিনো অ্যাসিডের মধ্যে কি পাইছি? একটা কার্বক্সিলিক গ্রুপ পাইছি, কার্বক্সিলিক কার্বক্সিলিক গ্রুপ পাইছি, কার্বক্সিলিক গ্রুপ পাইছি, একটা অ্যামিনো গ্রুপ পাইছি, অ্যামিনো গ্রুপ পাইছি, একটা হচ্ছে কি পাইছি? একটা আমাদের পার্শ্ব শিকল। এটাকে আমরা কি জানি বলতে পারি? এই পার্শ্ব শিকল এটাকে কি বলে? আমরা জানি যে আমাদের অ্যালকেন থেকে যদি একটা হাইড্রোজেন অপসারিত হয় তাকে কি বলা হয়? অ্যালকালাইন। হ্যাঁ, অ্যালকালাইন অ্যালকালাইন বলে, তাই না? অ্যালকালাইন বলে। তো এই অ্যালকালাইনকে আমরা আর দ্বারা প্রকাশ করতে পারি, ঠিক আছে? অ্যালকালাইনকে আমরা আর দ্বারা প্রকাশ করতে পারি। তো আমাদের আরেকটা জিনিস জানতে হবে, এই আর এর মধ্যে কি কি বসতে পারে? এই আর এর মধ্যে আমাদের এই একটা হাইড্রোজেনও বসতে পারে, অথবা আমাদের সালফারও বসতে পারে,
অথবা কি বসতে পারে, আমাদের এই অ্যালকালাইন ও বসতে পারে, কি পারে, অ্যালকালাইন গ্রুপও বসতে পারে। হ্যাঁ, অ্যালকালাইন গ্রুপ, GROUP গ্রুপ বসতে পারে, বসতে পারে, ঠিক আছে, বসতে পারে। তাহলে আমরা অ্যামিনো অ্যাসিডের মধ্যে কি পাইছি, অ্যামিনো অ্যাসিডের মধ্যে স্ট্রাকচারটা কি পাইছি, একটা কি থাকবে, কার্বক্সিলিক গ্রুপ থাকবে, একটা অ্যামিনো গ্রুপ থাকবে, একটা কি থাকবে, আমাদের আরকে কি বলা হয়, পার্শ্বশিকল বলা হয়, এবং একটা হাইড্রোজেন থাকবে, ঠিক আছে। আর এই আর এর মধ্যে, পার্শ্বশিকলের মধ্যে কি থাকে সচরাচর, আমাদের এই অ্যালকাইল গ্রুপটা থাকে, কি থাকে, অ্যালকাইল গ্রুপটা থাকে। কিন্তু এইদিকে আমাদের হাইড্রোজেনও থাকতে পারে এবং আমাদের সালফারও থাকতে পারে। এখন আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে, এখন আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে এখন আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে, এটা আমি এদিকে রাখি, ঠিক আছে। এখন যে জিনিসটা জানবো সেটা নিয়ে এখন আমরা আলোচনা করব। সেটা হচ্ছে আমরা কি দেখছি, আমরা কি দেখছি, স্ট্রাকচার হচ্ছে সি, দেন এদিকে হচ্ছে কি, একটা কার্বক্সিলিক গ্রুপ, একটা অ্যামিনো গ্রুপ, তাই না, একটা হচ্ছে হাইড্রোজেন, আর এটা কি থাকবে, আমাদের আর থাকবে, ঠিক আছে। তো এই আর এর উপর ডিপেন্ড করে কি, এই আর এটা কি বলা হয় জানি, এটা কি বলা হয়, পার্শ্ব শিকল। এই আর এর উপর ডিপেন্ড করে আমাদের এই অ্যামিনো অ্যাসিডের নামকরণ হয়ে থাকে। তো যদি মানে অর্থাৎ আর এর এদিকে বিভিন্ন আমাদের একটা অণু আসতে পারে, হাইড্রোজেন আসতে পারে, তারপরে হচ্ছে সালফার আসতে পারে, বিভিন্ন অন্যান্য যৌগ আসতে পারে। তো আরটা রিপ্লেস হয়ে যেই অন্যান্য জিনিসপাতি আসবে সেটার উপর ডিপেন্ড করে আমাদের অ্যামিনো অ্যাসিডের নাম হবে, ঠিক আছে, বিভিন্ন অ্যামিনো অ্যাসিড হবে। সাপোজ আমাদের এই আর এর পরিবর্তে আমাদের কি আসলো, আর এর পরিবর্তে আমাদের কি আসলো, এইদিকে আর এর পরিবর্তে কি আসলো, আমি যদি বলি আর এর পরিবর্তে কি আসলো, যদি আমরা দেখতে চাই এইদিকে এইচ আসলো, ঠিক আছে। তাহলে হচ্ছে যদি বলি COOH, এটা হচ্ছে কার্বক্সিলিক গ্রুপ, তারপরে হচ্ছে হাইড্রোজেন থাকবে, একটা অ্যামিনো গ্রুপ থাকবে, কি থাকবে, অ্যামিনো গ্রুপ থাকবে, একটা অ্যামিনো গ্রুপ থাকবে, একটা অ্যামিনো গ্রুপ থাকবে, আর একটা কি থাকবে, আর গ্রুপ। তো আর গ্রুপের মধ্যে যদি আমাদের হাইড্রোজেন চলে আসে, আর গ্রুপের মধ্যে যদি হাইড্রোজেন চলে আসে, আর গ্রুপের মধ্যে যদি হাইড্রোজেন চলে আসে, তখন আমরা সেটাকে কি বলবো, সেটাকে কি বলবো, গ্লাইসিন বলবো, সেটাকে কি বলবো, গ্লাইসিন বলবো, সেটাকে কি বলবো, গ্লাইসিন বলবো। হ্যাঁ, গ্লাইসিন বলবো, কি বলবো, গ্লাইসিন। তাহলে এই টোটাল স্ট্রাকচারের নাম কি, গ্লাইসিন, গ্লাইসিন, গ্লাইসিন বলবো। তারপরে অন্যদিকে যদি হচ্ছে এই হাইড্রোজেনের পরিবর্তে যদি এখন কি আসে, এখন হাইড্রোজেনের পরিবর্তে যদি আমাদের, এখন হাইড্রোজেনের পরিবর্তে যদি হচ্ছে কি আসে, আমাদের অ্যালানিন আসে, ঠিক আছে, আমাদের আমাদের হাইড্রোজেনের পরিবর্তে যদি এখন কি আসে, আমাদের মিথেন, ঠিক আছে, মিথেনের থেকে যদি একটা হাইড্রোজেন চলে যায়, ঠিক আছে, এটাকে কি বলে, মিথাইল গ্রুপ না, মিথাইল গ্রুপ। তাইলে এখন যদি আমি বলি, তাইলে কি COOH এটা আছে, দেন হচ্ছে হাইড্রোজেন তো আছেই, দেন কি অ্যামোনিয়া, তারপর হচ্ছে অ্যামিনো গ্রুপ আছে, ঠিক আছে, অ্যামিনো গ্রুপ। এখন কি আসলো এদিকে আসলো হচ্ছে আমাদের মিথাইল মূলক আসলো, ঠিক আছে, মিথাইল মূলক আসলো। তাহলে এটা মিথাইল মূলক। তাহলে এই অ্যামিনো অ্যাসিডকে আমরা কি বলবো, আমরা বলবো এটাকে অ্যালানিন, এটাকে আমরা কি বলবো, অ্যালানিন, এটাকে কি বলবো, অ্যালানিন বলবো, অ্যালানিন বলবো, ঠিক আছে, অ্যালানিন বলবো। আরেকটা আছে আমাদের, আরেকটা হচ্ছে আমাদের আর গ্রুপে যদি কি থাকে, আর গ্রুপে যদি CH2OH থাকে, ঠিক আছে, আর গ্রুপে যদি আমাদের অ্যালকোহল থাকে কোনো, হ্যাঁ, আর গ্রুপে যদি আমাদের অ্যালকোহল থাকে, আমি একটু নিচে যাই, আর গ্রুপে যদি কি থাকে, আমাদের অ্যালকোহল থাকে, আর গ্রুপে যদি কি থাকে, অ্যালকোহল থাকে, তো হচ্ছে এই এতটুকু তো আমরা দেখলাম, তাই না, এই এতটুকু দেখলাম। তাহলে কি লিখবো, এখন আমরা আর গ্রুপে অ্যালকোহল দেখবো। যদি এখন আমাদের আর গ্রুপে অ্যালকোহল থাকে, COOH, দেন হচ্ছে এইদিকে হাইড্রোজেন থাকবে, আমরা জানি, দেন এইদিকে কি থাকবে, অ্যামিনো গ্রুপ থাকবে, ঠিক আছে। এখন যদি এদিকে একটা অ্যালকোহল থাকে, CH2OH, তখন আমরা এটাকে কি বলবো, এটার নাম দিব কি, এটার নাম দিব হচ্ছে আমরা সিরিন, এটার নাম কি দিব, আমরা সিরিন দিব, ওকে। এটার নাম কি আমরা দিব, সিরিন। তাহলে হচ্ছে সিরিন কি, সিরিনের আমাদের যে আর পার্শ্ব শিকল সেদিকে কি থাকবে, CH2OH, তখন সেটাকে আমরা কি বলবো, সিরিন বলবো। অন দ্য আদার হ্যান্ড যদি আমাদের এই পার্শ্ব শিকলে, এই আর পার্শ্ব শিকলে যদি এটা থাকে, যদি আর পার্শ্ব শিকলে কি থাকে, COOH, দেন হাইড্রোজেন থাকবে এদিকে, দেন অ্যামিনো গ্রুপ থাকবে, দেন যদি হচ্ছে এদিকে কি থাকে, CH2SH থাকে, হ্যাঁ, CH2SH থাকে, তখন আমরা এই অ্যামিনো অ্যাসিডকে কি বলবো, সিস্টিন বলবো। এই অ্যামিনো অ্যাসিডকে কি বলবো, সিস্টিন বলবো। এটাকে কি বলবো,
সিস্টিন, সিস্টিন বলবো, ঠিক আছে, সিস্টিন বলবো। তাহলে প্রশ্নে আসবে, ঠিক আছে, সালফারযুক্ত অ্যামিনো অ্যাসিডের নাম কি? সিস্টিন। সালফারযুক্ত অ্যামিনো অ্যাসিডের নাম কি? সিস্টিন। হাইড্রোজেনযুক্ত অ্যামিনো অ্যাসিডের নাম কি? গ্লাইসিন, ঠিক আছে। যদি হচ্ছে আমাদের হচ্ছে কি মিথাইল থাকে তখন সেটাকে কি বলা হয়? অ্যালানিন বলা হবে, ঠিক আছে। যদি CH2OH থাকে তখন কি বলা হয়? সিরিন বলা হবে। CH2SH থাকলে কি বলা হবে? সিস্টিন বলা হবে। এটা হচ্ছে প্রথম কথা। এখন আমরা আলফা কার্বন জানবো এবং আলফা অ্যামিনো অ্যাসিড জানবো, ঠিক আছে। এখন আমরা কি জানবো? আলফা কার্বন জানবো এবং আলফা অ্যামিনো অ্যাসিড জানবো, ঠিক আছে। আচ্ছা, তাইলে আমরা কি জানি? আমরা যদি হচ্ছে জৈব যৌগটা পড়ি, জৈব যৌগ যদি হচ্ছে আমাদের পড়া থাকে, আমরা দেখব, ঠিক আছে। এই যে এটা নিয়ে আমি যদি কথা বলি, আচ্ছা এটা নিয়ে কথা বলি, যেহেতু আমরা জৈব যৌগ যদি পড়ে থাকি তাহলে আমরা দেখব কি? দেখব হচ্ছে সক্রিয়তার ইয়ে অনুযায়ী, হ্যাঁ, সিরিজ অনুযায়ী আমাদের COOH এই যে কার্যকরী মূলকটা সেটা হচ্ছে কি থাকে? সবার উপরে থাকে। তাহলে এটার সক্রিয়তা সবচেয়ে বেশি। তাহলে আমাদের এই যে আলফা কার্বন কাকে বলে? তাহলে আমরা প্রথমে যাব আলফা কার্বন। তো সক্রিয় সবচেয়ে বেশি মানে হচ্ছে যেটা হচ্ছে কি সবচেয়ে বেশি সক্রিয় যেই কার্যকরী মূলক, সেই কার্যকরী মূলকটা যেই কার্বনের কাছাকাছি থাকবে সেটাকে কি বলা হয়? আলফা কার্বন বলা হয়। তাহলে দেখেন এইদিকে একটা কার্বন আছে না, তাহলে এই কার্যকরী মূলকটা হচ্ছে সবচেয়ে বেশি। এদিকে আরেকটা কার্যকরী মূলক আছে অ্যামিনো মূলক, কিন্তু অ্যামিনো মূলকের কার্যকারিতা বা সক্রিয়তা আমাদের কি কার্বক্সিলিক মূলক থেকে অনেক কম। এই জন্য আমরা কি এই দিক থেকে আসবো না, আমরা যাব এদিক থেকে, ঠিক আছে, আমরা যাব এদিক থেকে। তাহলে এটা কি হবে? আমাদের এটা আলফা কার্বন হবে, ঠিক আছে। আমাদের সি কি? আলফা কার্বন। তো আলফা কার্বনের সঙ্গে যেই আমাদের কার্বক্সিলিক মূলক থাকে সেটাকে কি বলা হয়? আলফা অ্যামিনো অ্যাসিড বলে। তাহলে আমাদের আলফা অ্যামিনো অ্যাসিড এই টার্মটা জানতে হবে। আলফা অ্যামিনো অ্যাসিড, আলফা অ্যামিনো অ্যাসিড, অর্থাৎ আলফা কার্বনের সঙ্গে আলফা অ্যামিনো অ্যাসিড কি? আলফা অ্যামিনো অ্যাসিড হচ্ছে আমাদের হচ্ছে আলফা কার্বনের সঙ্গে আলফা কার্বনের সঙ্গে হ্যাঁ, যখন আলফা কার্বনের সঙ্গে যখন কি থাকে? আমাদের কার্বক্সিলিক মূলক থাকে, হ্যাঁ, যখন কার্বক্সিলিক মূলক যুক্ত থাকে তাকে কি বলা হয়? আলফা অ্যামিনো অ্যাসিড বলা হয়, ঠিক আছে। আলফা অ্যামিনো অ্যাসিড বলা হয়। আমাদের এই দুনিয়ার মধ্যে আমাদের মানব দেহের সব ধরনের যে অ্যামিনো অ্যাসিড সেগুলো কি? আলফা অ্যামিনো অ্যাসিড। এটা অনেক বেশি ইম্পর্টেন্ট একটা MCQ। তাহলে মানব দেহের সকল অ্যামিনো অ্যাসিড কি টাইপের? আলফা অ্যামিনো অ্যাসিড। তাহলে মানব দেহের সকল অ্যামিনো অ্যাসিড কি টাইপের হয়ে থাকে? আমাদের আলফা টাইপের হয়ে থাকে, আলফা টাইপের হয়ে থাকে, ঠিক আছে। এখন আমরা জানবো এতটুকু গেল, ঠিক আছে। তো প্রথমে এতটুকু গেল। এখন আমরা জানবো কি? এই অ্যামিনো অ্যাসিড, ঠিক আছে। আমরা যে জিনিসটা নিয়ে বারবার বলতাছি অ্যামিনো অ্যাসিড, তো এই অ্যামিনো অ্যাসিডটা, এই যে আমরা যে অ্যামিনো অ্যাসিড, ঠিক আছে, এই অ্যামিনো অ্যাসিডটা কে আবিষ্কার করছে এটা জানতে হবে। অ্যামিনো অ্যাসিড নামকরণ কে করছে? আমাদের ইমেল ফিশার এবং ফ্রান্স হফ মিনস্টার। ওকে, হফ মিনস্টার। তাহলে হচ্ছে কি নাম উনাদের? ইমেল ইমেল ফিশার FISCHER, ইমেল ফিশার, অ্যান্ড আমাদের কি? ফ্রান্স FRANZ, ফ্রান্স হফমেনস্টার, HOF MEISTER, মেনস্টার। এই ইমেল ফিশার এবং হফমেনস্টার কি করছে? উনারা এই দুইজন মহান ব্যক্তি অ্যামিনো অ্যাসিডের নামকরণ করছেন। ওকে, অ্যামিনো অ্যাসিড এর নামকরণ করেছে, অ্যামিনো অ্যাসিডের নামকরণ করেছে। তো আমরা বারবার বলতাছি অ্যামিনো অ্যাসিড। তো এখন আমাদের জানতে হবে অ্যামিনো অ্যাসিড কি। তো আমি এখন একটা কনসেপ্ট দেওয়ার ট্রাই করতেছি। যারা হচ্ছে জুওলজির হচ্ছে কি বলে পরিপাক চ্যাপ্টারটা পড়েছেন, হ্যাঁ, অর্থাৎ জুওলজির 3য় চ্যাপ্টার, ঠিক আছে। জুওলজির 3য় চ্যাপ্টারে আমরা কি দেখছিলাম? আমরা কি খাই? কার্বোহাইড্রেট খাই, আমিষ খাই, শর্করা মানে হচ্ছে কি খাই? স্নেহ খাই। তাইলে আমরা দেখছি শর্করা যখন হচ্ছে আমরা খাবার খাই, শর্করা, হ্যাঁ, ধরেন একটা ব্যক্তি শর্করা খাইলো, শর্করা খাওয়ার পর সেটা হচ্ছে বিভিন্ন এনজাইম, আমাদের হচ্ছে এনজাইম আসলো, হ্যাঁ, এনজাইম আসলো, শর্করা পরিপাকের এনজাইম আসলো, ঠিক আছে। এনজাইম এসে কি করবে? শর্করাকে ভাঙা কি করবে? আমাদের গ্লুকোজে পরিণত করবে, গ্লুকোজ,
গ্লুকোজে পরিণত করবে। তাইলে আমরা বলতে পারি না অনেকগুলা গ্লুকোজ মিলে একটা শর্করা তৈরি করে। আমাদের কি তাইলে হচ্ছে অনেকগুলা গ্লুকোজ মিলে কি তৈরি করে? আমাদের শর্করা তৈরি করে। তারপরে আমরা দেখব, আমরা কি দেখব? আমাদের যে প্রোটিন, হ্যাঁ, আমাদের যেই প্রোটিন আছে, হ্যাঁ, আমাদের যে প্রোটিন বা আমিষ, সেই আমিষের মধ্যেও কি আসবে? আমাদের এনজাইম আসবে, আমিষ পরিপাককারী এনজাইম। এনজাইম এসে আমাদের কিসে পরিণত করবে? আমাদের অ্যামিনো অ্যাসিডে পরিণত করবে। অ্যামিনো অ্যাসিডে পরিণত করবে, ঠিক আছে? অ্যামিনো অ্যাসিডে পরিণত করবে। এবং শেষে তাইলে আমরা বলতে পারি না অনেকগুলো অ্যামিনো অ্যাসিড মিলে একটা আমিষ বা প্রোটিন তৈরি হয়, ঠিক আছে? এখন আরেকটা জিনিস জানি কি আমরা শেষে জানি? আমরা জানি শেষে আমাদের যে স্নেহ পদার্থ, হ্যাঁ, স্নেহ পদার্থ বা লিপিড, স্নেহ পদার্থ, এটা পরিপাক করার জন্য কি আসবে? আমাদের এনজাইম আসবে। সেই এনজাইমটা কি করবে? আমাদের গ্লিসারল তৈরি করবে, গ্লিসারল তৈরি করবে স্নেহ পদার্থকে ভেঙে, এবং কি তৈরি করবে? আমাদের ফ্যাটি অ্যাসিড। তাহলে দেখেন, আমরা শর্করাকে ভেঙে তাইলে আমরা কি পাইতেছি? দেখেন, শর্করাকে ভাঙলে আমরা কি পাচ্ছি? গ্লুকোজ পাচ্ছি। শর্করাকে ভাঙলে আমরা কি পাচ্ছি? গ্লুকোজ পাচ্ছি। দেন স্নেহ পদার্থকে ভাঙলে আমরা কি পাচ্ছি? গ্লিসারল পাচ্ছি এবং ফ্যাটি অ্যাসিড পাচ্ছি। কিন্তু যখন হচ্ছে আমরা যখন আমিষকে ভাঙবো তখন আমরা কি পাবো? অ্যামিনো অ্যাসিড পাবো। তাহলে আমরা বলতে পারি না অনেকগুলা অ্যামিনো অ্যাসিড মিলে কি হয়? অনেকগুলা অ্যামিনো অ্যাসিড মিলে, অর্থাৎ বেশ অনেক সংখ্যক কি মিলে? অ্যামিনো অ্যাসিড মিলে, সরি বাংলিশ লিখতেছিলাম, মিলে কি হয়? মিলে কি তৈরি করবে? আমাদের প্রোটিন তৈরি করবে। কি তৈরি করবে? প্রোটিন তৈরি করবে, হ্যাঁ, PROTIN, প্রোটিন তৈরি করবে, তাই না? তাইলে আমরা বলতে পারি না প্রোটিনের গাঠনিক একক কি? তাহলে আমরা বলতে পারি প্রোটিনের গাঠনিক একক কি? তাহলে আমরা কি বলতে পারি? প্রোটিনের গাঠনিক একক কি? তাহলে আমরা বলতে পারি প্রোটিনের গাঠনিক একক কি? তাহলে আমরা বলতে পারি প্রোটিন এর গাঠনিক একক কি জানি? একক হলো কি বলেন তো? অ্যামিনো অ্যাসিড, ঠিক আছে? অ্যামিনো অ্যাসিড, এটা প্রথমে তাহলে আমাদের জানতে হবে। এখন আমাদের সব অ্যামিনো অ্যাসিড কি করবে না? প্রোটিন তৈরি করবে না। প্রোটিন তৈরি করবে না। এটা অনেক গুরুত্বপূর্ণ এমসিকিউ, ঠিক আছে? তাহলে আমরা কি দেখছি? তাহলে প্রোটিন তৈরি করতে কি অ্যামিনো অ্যাসিড লাগবে, কিন্তু সকল অ্যামিনো অ্যাসিড প্রোটিন তৈরি করে না। আমাদের মাত্র 20টা অ্যামিনো অ্যাসিড আছে, ঠিক আছে? 20 রকমের অ্যামিনো অ্যাসিড মিলে কি করবে? আমাদের প্রোটিন তৈরি করবে, ঠিক আছে? তাহলে 20 প্রকার অ্যামিনো অ্যাসিড মিলে, জাস্ট কয় প্রকার এটা মনে রাখতে হবে কিন্তু, ইম্পর্টেন্ট। তাহলে 20 প্রকার অ্যামিনো অ্যাসিড আছে যেগুলা কি করবে? আমাদের প্রোটিন তৈরি করবে, ঠিক আছে? কি করবে? প্রোটিন তৈরি করবে। প্রোটিন বা হচ্ছে পলিপেপটাইড, বা এটাকে কি বলা হয়? প্রোটিন বলা হয়, প্রোটিন। তাহলে আমরা বুঝতে পারতাছি তাহলে বিভিন্ন প্রোটিনের অ্যামিনো অ্যাসিড কিন্তু বিভিন্ন থাকবে, ঠিক আছে? বিভিন্ন অ্যামিনো অ্যাসিডের প্রোটিন কিন্তু বিভিন্ন থাকবে, ঠিক আছে? অর্থাৎ কিছু কিছু প্রোটিন, যেমন এখন আমরা আসবো, চলেন আমরা আসি, ঠিক আছে? আমাদের এখন যে কনসেপ্টটা জানতে হবে, পলিপেপটাইড কি আর হচ্ছে পেপটাইড কি, এই জিনিসটা আমাদের জানতে হবে। পলিপেপটাইড এবং পেপটাইড কি, এই জিনিসটা আমাদের জানতে হবে, ঠিক আছে? তো এখন কি করছে? আমাদের 20 প্রকার অ্যামিনো অ্যাসিড মিলে কি করে? আমাদের প্রোটিন বা পলিপেপটাইড তৈরি করে। তাহলে কয় প্রকার অ্যামিনো অ্যাসিড আমাদের প্রোটিন তৈরিতে হেল্প করে? 20 প্রকার। এটা এমসিকিউর জন্য অনেক ইম্পর্টেন্ট। এখন আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে কি, হ্যাঁ, সেটা হচ্ছে কি আমাদের যে প্রোটিনটা তৈরি হবে, ঠিক আছে? কারণ কি? অ্যামিনো অ্যাসিড, এ দিয়ে অ্যামিনো অ্যাসিড, দেন হচ্ছে অ্যামিনো অ্যাসিড, ধরেন এই তিনটা অ্যামিনো অ্যাসিড মিললা কি হলো? একটা প্রোটিন তৈরি হলো, আমাদের তৈরি হলো, ঠিক আছে? তাহলে আমাদের অ্যামিনো অ্যাসিড এই সবগুলো অ্যামিনো অ্যাসিডকে যুক্ত করবে কোন বন্ড? যুক্ত করবে হচ্ছে আমাদের পেপটাইড বন্ড। কোন বন্ড যুক্ত করবে? পেপটাইড বন্ড। তাহলে আমাদের প্রোটিন তৈরি করতে কি লাগে? অ্যামিনো অ্যাসিড লাগে। তাইলে অনেকগুলো অ্যামিনো অ্যাসিড মিলে কি তৈরি করে? প্রোটিন তৈরি করে। তো অনেকগুলো অ্যামিনো অ্যাসিড যুক্ত করবে কে? আমাদের পেপটাইড বন্ড। তাহলে পেপটাইড বন্ডের BOND, পেপটাইড বন্ডের কাজ কি? অ্যামিনো অ্যাসিডকে যুক্ত করা,
যুক্ত করা, এটা হচ্ছে এটার কাজ। অ্যামিনো অ্যাসিডকে যুক্ত করা কাজ কি আমাদের পেপটাইড বন্ডের, ঠিক আছে, এটা আমাদের জানতে হবে। তাইলে যদি হচ্ছে পেপটাইড বন্ডের আমি যদি একটা সংজ্ঞা দিতে চাই, পেপটাইড বন্ডের সংজ্ঞা যদি আমি দিই, পেপটাইড বন্ডের সংজ্ঞা অর্থাৎ একটি অ্যামিনো অ্যাসিডের কার্বক্সিলিক গ্রুপ, লেখেন অ্যামিনো অ্যাসিডের সংজ্ঞা লিখব, তাহলে লেখেন আমাদের সঙ্গে একটি অ্যামিনো অ্যাসিড এর কার্বক্সিলিক মূল গ্রুপ, তাহলে একটি অ্যামিনো অ্যাসিডের কার্বক্সিলিক গ্রুপ অপর একটি অ্যামিনো অ্যাসিডের অ্যামিনো গ্রুপের সঙ্গে, হ্যাঁ, অ্যামিনো গ্রুপের সঙ্গে যে বন্ধনী দ্বারা যুক্ত থাকে তাকে কি বলা হয়? পেপটাইড বলা হয়। তাহলে দেখেন একটা অ্যামিনো অ্যাসিডের কি কার্বক্সিলিক গ্রুপ, আরেকটা অ্যামিনো অ্যাসিডের কি গ্রুপ যুক্ত থাকবে? আমাদের অ্যামিনো গ্রুপ যুক্ত থাকবে। তাইলে দুইটা, একটা কার্বক্সিলিক গ্রুপ একটা অ্যামিনো গ্রুপ কিসের মাধ্যমে যুক্ত থাকবে? পেপটাইড বন্ডের মাধ্যমে যুক্ত থাকবে। তো আমরা যখন আমাদের পেপটাইড বন্ড যখন যুক্ত হবে, তৈরি হবে, তখন কি বের হয়ে যাবে সেদিক থেকে? আমাদের পানি বের হয়ে যাবে। কি বের হয়ে যাবে? আমাদের পানি বের হয়ে যাবে, ঠিক আছে। H2O আমাদের কি হবে? অপসারিত হবে, অপসারিত হবে কি হবে? H2O অপসারিত হবে। অর্থাৎ আমাদের যখন পেপটাইড বন্ধনী তৈরি হবে, ঠিক আছে, তো পেপটাইড বন্ধনীর সময় দুইটা অ্যামোনিয়া অ্যাসিডের সংযুক্ত স্থলে কি তৈরি হবে? আমাদের একটা পানি বিযুক্ত হয়ে যাবে, ঠিক আছে, একটা পানি বিযুক্ত হয়ে যাবে, ঠিক আছে। এখন আমাদের যে জিনিসটা জানতে হবে, ঠিক আছে। এখন পেপটাইড বন্ড আমরা দেখছি, পেপটাইড বন্ড তাহলে হচ্ছে আমরা জেনে গেছি পেপটাইড বন্ড কি, একটা অ্যামিনো অ্যাসিডের কার্বক্সিলিক মূলক আর একটা অ্যামিনো অ্যাসিডের কি আমাদের হচ্ছে অ্যামিনো মূলক, যেই বন্ধনীর মাধ্যমে যুক্ত থাকে সেটাকে কি বলা হয়? পেপটাইড বন্ধনী বলা হয়, ঠিক আছে। এখন যে জিনিসটা আমাদের জানতে হবে সেই জিনিসটা হলো দুইটি অ্যামিনো অ্যাসিডের পেপটাইড বন্ড দ্বারা যুক্ত একটি বৃহৎ একক হচ্ছে পেপটাইড। তাহলে আমাদের দুইটা অ্যামিনো অ্যাসিড, ঠিক আছে, কারণ কি একটা অ্যামিনো অ্যাসিডের কার্বক্সিলিক মূলক, হ্যাঁ, অপর একটা অ্যামিনো অ্যাসিডের অ্যামিনো মূলক যুক্ত হয়েছে। তাহলে দেখেন এদিকে দুইটা অ্যামিনো অ্যাসিড আছে না, তাহলে আমাদের অ্যামিনো অ্যাসিড, একটা অ্যামিনো অ্যাসিড আরেকটা অ্যামিনো অ্যাসিড দিলাম। তাহলে যদি হচ্ছে আমি একটু স্ট্রাকচার ওয়াইজ যদি আমি লিখতে চাই, জাস্ট হচ্ছে বোঝার জন্য লিখি, হ্যাঁ, ভাঙায় লিখবো না। দেখেন একটা অ্যামিনো অ্যাসিডের কি হবে? আমাদের কার্বক্সিলিক মূলক, ধরেন কার্বক্সিলিক মূলক, এদিকে H থাকবে, এদিকে হচ্ছে অ্যামিনো গ্রুপ থাকবে, এদিকে কি থাকবে? ধরেন হচ্ছে আমাদের R দিলাম, এদিকে একটা অ্যামিনো গ্রুপ দিলাম, এটা আরেকটার কি হবে? আমাদের অ্যামিনো গ্রুপ। তাহলে এটার কার্বক্সিলিক গ্রুপ আর এটার কি অ্যামিনো গ্রুপ হবে। তাইলে যদি এদিক থেকে দিই H2N, এদিকে C থাকবে, এদিকে হচ্ছে H থাকবে, R হবে, আর কার্বক্সিলিক মূলক হবে। তো দেখেন আমাদের কি এটা কিসের মধ্যে? এই যে দেখেন এটার OH, ঠিক আছে, এটার OH আর আমাদের হচ্ছে যে অ্যামোনিয়া, হ্যাঁ, অ্যামিনো গ্রুপের মধ্যে এই যে দেখেন এটাকে যদি আমি ভাঙা লিখি, তাইলে যদি এটাকে আমি একটু ভাঙা লিখতে চাই, এটার কি হবে? এটাকে যদি আমি ভাঙা লিখতে চাই তাহলে কি হবে? এদিকে হচ্ছে দুইটা হাইড্রোজেন থাকবে না, একটা হাইড্রোজেন আরেকটা হাইড্রোজেন। তো আমাদের COOH কার্বক্সিলিক মূলকের OH এবং অ্যামিনো গ্রুপের, ঠিক আছে, অ্যামিনো গ্রুপের জাস্ট একটা OH, এই দুটা আমাদের কি হিসেবে বের হয়ে যাবে? আমাদের H2O আকারে বের হয়ে যাবে, তাই না? H2 আকারে বের হয়ে যাবে, এবং এদিকে কি বন্ড তৈরি হবে? এদিকে তৈরি হবে আমাদের পেপটাইড বন্ড তৈরি হবে, এদিকে কি বন্ড তৈরি হবে? পেপটাইড বন্ড, ওকে, বন্ড আমাদের তৈরি হবে, ওকে, পেপটাইড বন্ড তৈরি হবে। ভালো কথা, পেপটাইড বন্ড তৈরি হয়েছে, ঠিক আছে। এখন আমাদের যেটা জানতে হবে, হ্যাঁ, পেপটাইড বন্ড তৈরি হলো, ঠিক আছে। তাইলে দেখেন পেপটাইড বন্ড দ্বারা যুক্ত একটি বৃহৎ এককে কি বলা হয়? পেপটাইড গঠন করবে। তাহলে এই পুরাটা কি একটা পেপটাইড না? তাহলে এই দুইটা অ্যামিনো অ্যাসিড যে পেপটাইড বন্ধনের মাধ্যমে যুক্ত হয়েছে সেটাকে কি বলা হয়? পেপটাইড বলা হয়। তাহলে যে কনসেপ্টটা আমাদের জানতে হবে সেই কনসেপ্টটা হচ্ছে কি, দুইটা অ্যামিনো অ্যাসিড যে পেপটাইড বন্ধনের মাধ্যমে যুক্ত হয়েছে, তাহলে যে কনসেপ্টটা জানতে হবে সেটা কি? দুইটা অ্যামিনো অ্যাসিড, যে কনসেপ্টটা জানতে হবে, দুটি অ্যামিনো অ্যাসিড যে পেপটাইড বন্ড দ্বারা যুক্ত হয়ে বৃহৎ একটা কি তৈরি করছে? বৃহৎ একটা একক তৈরি করছে,
সেটার নাম কি? পেপটাইড। সেটার নাম কি? আমাদের পেপটাইড। পেপটাইড। তাইলে দুইটা অ্যামিনো অ্যাসিড মিলে কি হয়? একটা পেপটাইড হয়। তাহলে দুইটা অ্যামিনো অ্যাসিড মিলে কি হয়? একটা পেপটাইড হয়। দুটি অ্যামিনো অ্যাসিড মিলে কি হয়? আমাদের পেপটাইড হয়। দুটি অ্যামিনো অ্যাসিড মিলে কি হয়? আমাদের পেপটাইড হয়। এইটা গেল, ঠিক আছে। আবার অনেকগুলো পেপটাইড মিলে কি তৈরি হয়? আমাদের পলিপেপটাইড হয়। তারপরে আমাদের আরেকটা জিনিস জানতে হবে, তাহলে দুইটা অ্যামিনো অ্যাসিড মিলে কি তৈরি হয়েছে? একটা পেপটাইড হয়েছে। তাইলে আমাদের অনেকগুলো আবার কি? আমাদের একের অধিক, ঠিক আছে, আবার অনেকগুলো, হ্যাঁ, অনেকগুলো পেপটাইড মিলে কি তৈরি হয়? মিলে পলিপেপটাইড তৈরি হয়। কি হয়? পলিপেপটাইড। পলিপেপটাইড তৈরি হয়। পলিপেপটাইড তৈরি হয়, ঠিক আছে। আর আমাদের একাধিক পলিপেপটাইড যুক্ত হয়ে একটি প্রোটিন তৈরি হয়। তাইলে আবার কি? একাধিক পলিপেপটাইড মিলে আবার কি হবে? একাধিক পলিপেপটাইড, হ্যাঁ, একাধিক পলিপেপটাইড মিলে কি তৈরি হবে? মিলে একটা প্রোটিন তৈরি হবে। একটা প্রোটিন তৈরি হবে। প্রোটিন তৈরি হয়। তাইলে দেখেন, সবকিছুর বেসিক কি? সবকিছুর বেস হচ্ছে কিন্তু অ্যামিনো অ্যাসিড। সবকিছুর বেস কি? আমাদের অ্যামিনো অ্যাসিড। অ্যামিনো অ্যাসিড। তাহলে যখন দুইটা অ্যামিনো অ্যাসিড যুক্ত হয়, দুইটা অ্যামিনো অ্যাসিড যখন যুক্ত হয় সেটাকে কি বলা হয়? পেপটাইড বলা হয়। তারপর অনেকগুলা যখন পেপটাইড মিলবে তখন সেটাকে কি বলা হয়? পলিপেপটাইড। এবং অনেকগুলা পলিপেপটাইড মিলে যখন একত্রিত হবে তখন কি হবে? আমাদের প্রোটিন হবে। তাইলে আমরা বলতে পারি অ্যামিনো অ্যাসিড থেকে কি হইল? দুইটা অ্যামিনো অ্যাসিড মিলে কি হবে? পেপটাইড হবে। পেপটাইড থেকে কি হবে? অনেকগুলো পেপটাইড মিলে পলিপেপটাইড। হ্যাঁ, পলিপেপটাইড। দেন অনেকগুলো পলিপেপটাইড মিলে কি হবে? আমাদের প্রোটিন হবে। এই কনসেপ্টটা আমাদের জানতে হবে, ঠিক আছে। এই কনসেপ্টটা আমাদের জানতে হবে, ঠিক আছে। ঠিক আছে। তাহলে অনেকগুলো অ্যামিনো অ্যাসিড মিলে কি হবে? আমাদের পেপটাইড হবে, ঠিক আছে। এখন আমাদের যে জিনিসটা জানতে হবে, এই এতটুক তো গেল, তাহলে আমি বেশ অনেকটুকুই পড়ে ফেলছি। এখন হচ্ছে আমরা অ্যামিনো অ্যাসিডের বৈশিষ্ট্যে যাব এবং এটার কিসে যাব? আমরা কাজে যাব। এইটুকু পড়ানোর পর পরবর্তী লেকচারে আমি অ্যামিনো অ্যাসিডের শ্রেণীবিভাগ নিয়ে কথা বলবো, ঠিক আছে। শ্রেণীবিভাগ নিয়ে কথা বলবো। এখন চলেন আমরা অ্যামিনো অ্যাসিডের কিসে যাব? এখন হচ্ছে আমরা যাব অ্যামিনো অ্যাসিডের, এখন যাব কিসে? আমরা অ্যামিনো অ্যাসিডের কাজে যাব। অ্যামিনো অ্যাসিডের প্রথমে কাজ নিয়ে বলি, ওকে। অ্যামিনো অ্যাসিডের কাজে যাই প্রথমে হচ্ছে অ্যামিনো অ্যাসিডের কাজে যাব, হ্যাঁ। অ্যামিনো অ্যাসিডের কাজ নিয়ে কথা বলবো, ঠিক আছে। আচ্ছা, অ্যামিনো অ্যাসিডের কাজ, হ্যাঁ, অ্যামিনো অ্যাসিডের আমরা কাজ নিয়ে কথা বলবো। কাজ তো দেখেন, অ্যামিনো অ্যাসিডের কাজ কিন্তু আপনার একটা পারার কথা। কোনটা হবে? কোনটা পারার কথা? আমাদের প্রোটিন তৈরি করবে, তাই না? প্রোটিন তৈরি করবে, PROTEIN, প্রোটিন তৈরি করবে, তাই না? কারণ আমরা কি জানি? অনেকগুলো অ্যামিনো অ্যাসিড মিলে কি হয়? প্রোটিন তৈরি হয়। তাইলে প্রোটিন সংশ্লেষণ করবে। প্রোটিন তৈরি বা সংশ্লেষণ, তৈরির অপর নাম কি? সংশ্লেষণ করা। তাহলে প্রোটিন সংশ্লেষণ করবে। আর কি সংশ্লেষণ বা তৈরি করতে পারে? আরেকটা জিনিস আমাদের সংশ্লেষণ করতে পারে, সেটা হচ্ছে কি? আমাদের ইউরিয়া, ঠিক আছে। ইউরিয়াও কি করে? তৈরি করে। ইউরিয়াও তৈরি করে। ইউরিয়াও তৈরি করে, ঠিক আছে। তাহলে হচ্ছে অ্যামিনো অ্যাসিডের কাজ কি? আমাদের প্রোটিন তৈরি করবে, ইউরিয়া তৈরি করবে। আর আমরা কি জানি? আমাদের যে চুল, তারপরে চোখ, হ্যাঁ, চোখ এগুলা কি হয়? আমাদের কালো বর্ণের হয়ে থাকে না? এগুলা কি হয়ে থাকে? আমাদের কালো বর্ণের, ঠিক আছে। চোখের যেই হচ্ছে কর্ড স্তর, সেই স্তরটা কালো হয়ে থাকে। তো ওই কালো তৈরি করে কে? কালো পদার্থটা তৈরি করে হচ্ছে আমাদের মেলানিন। তাইলে মেলানিন রঞ্জক সৃষ্টিতে কি সাহায্য করবে? অ্যামিনো অ্যাসিড, ঠিক আছে। মেলানিন রঞ্জক বা পিগমেন্ট, পিগমেন্ট। মেলানিন পিগমেন্ট তৈরি করবে কে? তৈরি করতেও আমাদের কি করবে? সাহায্য করবে। তো মেলানিনের ফলে কি হয়? আমাদের চুল, এটা কি হয়? কালো হয়।
চুল বা হচ্ছে চোখের যে করোরিস্তর সেটা কি হয় কালো হয়। তাইলে আমাদের কি কি তৈরি করবে দেখেন, আমাদের প্রোটিন তৈরি করবে। কি কি তৈরি করবে ভালো করে দেখেন, প্রোটিন তৈরি করবে। প্রোটিন তৈরি করবে কি তৈরি করবে, প্রোটিন তৈরি করবে। তারপর কি তৈরি করবে, আমাদের ইউরিয়া তৈরি করবে। তারপরে কি তৈরি করবে, ইউরিয়া তৈরি করবে। তারপরে কি করবে, মেলানিন পিগমেন্ট তৈরি করবে, যেটা হচ্ছে কালোর জন্য দায়ী। এই তিনটা গেল হচ্ছে আমাদের তৈরির কাজ। এই তিনটা কি গেল, আমাদের তৈরির কাজ। এই তিনটা কি গেল, আমাদের তৈরির কাজ। এটা জাস্ট কি করবে, আমাদের ক্রিয়েট করবে। হ্যাঁ, CREATE, ক্রিয়েট করবে। এখন আমরা দেখব কিছু কিছু ইম্পর্টেন্ট জিনিস, যেটা হচ্ছে আমাদের জানতে হবে। এমসিকিউর জন্য এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে, এমসিকিউর জন্য এটা ইম্পর্টেন্ট। যেমন হচ্ছে দেহের পিএইচ নিয়ন্ত্রণে সহায়তা করবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় দিবে, ঠিক আছে, আর জীবদেহ গঠনে সাহায্য করবে, ঠিক আছে। আমাদের যে হিউম্যান বডি, ওই হিউম্যান বডিটাই কিসের মাধ্যমে তৈরি, যেমন হচ্ছে আমাদের মাসেলের মধ্যেও কিন্তু প্রোটিন থাকে, ঠিক আছে। তাহলে আমাদের জীবদেহ গঠনে সাহায্য করবে, দেন হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় দিবে এবং পিএইচ নিয়ন্ত্রণ করবে, ঠিক আছে। পিএইচটা ইম্পর্টেন্ট। তাহলে কি করবে, এটার মধ্যে যেটা ইম্পর্টেন্ট সেটা কি করবে, পিএইচ আমাদের নিয়ন্ত্রণে সহায়তা করবে, নিয়ন্ত্রণ করবে। এবং কি করবে, আরেকটা ইম্পর্টেন্ট কাজ, আমাদের দেহ আমাদের কি করবে, গঠন করবে, জীবদেহ গঠন করবে। আরেকটা কাজ ইম্পর্টেন্ট আছে, সেটা হচ্ছে কি, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে। ওকে, আমাদের যেই রোগ প্রতিরোধ ক্ষমতা, ঠিক আছে, সেটা কি করবে, আমাদের বাড়াবে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। তাহলে হচ্ছে এই কয়টা কাজ আমাদের অনেক ভালো করে পড়তে হবে। প্রথমে তাহলে কি কি তৈরি করবে, প্রোটিন তৈরি করবে, ইউরিয়া তৈরি করবে, দেন হচ্ছে মেলানিন পিগমেন্ট বা রঞ্জক তৈরি করবে। দেন কি করবে, আমাদের পিএইচ নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে, দেন হচ্ছে জীবদেহ গঠন করবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে। এবং এখন যেটা জানবো আমরা, অ্যামিনো অ্যাসিডের বৈশিষ্ট্য, ঠিক আছে। এখন কি জানবো, অ্যামিনো অ্যাসিডের বৈশিষ্ট্য জানবো, ঠিক আছে। অ্যামিনো অ্যাসিডের বৈশিষ্ট্য, অ্যামিনো অ্যাসিডের এখন কি জানবো আমরা, বৈশিষ্ট্য বা ফিচার জানবো। ওকে, বৈশিষ্ট্য, অ্যামিনো অ্যাসিডের বৈশিষ্ট্য জানবো। দেখেন, আমাদের যে জিনিসটা প্রথমে জানতে হবে, আমাদের এই অ্যামিনো অ্যাসিডটা, আমাদের প্রত্যেকটা অ্যামিনো অ্যাসিড কেমন, আলফা অ্যামিনো অ্যাসিড। তাহলে আমাদের জীবদেহের বা মানব দেহের সকল অ্যামিনো অ্যাসিড কেমন, আলফা অ্যামিনো অ্যাসিড। এটা একটা বৈশিষ্ট্য, ঠিক আছে। মানব দেহের সকল কি অ্যামিনো অ্যাসিড, অ্যামিনো অ্যাসিড, মানবদেহের সকল অ্যামিনো অ্যাসিড কি প্রকৃতির, আমাদের আলফা অ্যামিনো অ্যাসিড হবে। কি হবে, আলফা অ্যামিনো অ্যাসিড হবে। এটা একটা গেল। দেন আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে যে জিনিসটা বেশি ইম্পর্টেন্ট, সেটা হলো কি, আমাদের এই অ্যামিনো অ্যাসিড, ঠিক আছে, অ্যামিনো অ্যাসিড। এই অ্যামিনো অ্যাসিডগুলা আমাদের কিসে দ্রবণীয়, এটা জানতে হবে। অ্যামিনো অ্যাসিডগুলা হচ্ছে আমাদের পানিতে আমাদের দ্রবণীয়, অর্থাৎ পানিতে এটা দ্রবীভূত হয়ে যায়, কিন্তু আমাদের কি অ্যালকোহলে কি অদ্রবণীয়। কিন্তু বাট অ্যালকোহলে, হ্যাঁ, অ্যালকোহলে আমাদের কি অদ্রবণীয়, দ্রবণীয় অদ্রবণীয়র ব্যাপারগুলো ভালো করে পড়তে হয়। তাহলে দেখেন, এতে অ্যামিনো অ্যাসিড, তাইলে এতে অ্যামিনো অ্যাসিড অ্যালকোহলে অদ্রবণীয়, এতে অ্যালকোহল, তাহলে এতে অ্যামিনো অ্যাসিড অ্যালকোহলে অদ্রবণীয়, কিন্তু আমাদের পানিতে কি দ্রবণীয়। এটা ভালো করে মনে রাখতে হবে। তারপরে যে জিনিসটা জানতে হবে, সেই জিনিসটা হচ্ছে এই অ্যামিনো অ্যাসিডগুলা বর্ণহীন হয় এবং স্বাধীন হয়। অ্যামিনো অ্যাসিডগুলা কি কেমন হয়, বর্ণহীন এবং স্বাধীন। বর্ণহীন হয় এবং স্বাধীন হয়। স্বাধীন হয়, ঠিক আছে। বর্ণহীন হবে এবং কি হবে, আমাদের স্বাধীন হবে। বর্ণহীন হবে এবং কি হবে, আমাদের স্বাধীন হবে। এটা আমাদের জানতে হবে। এবং এগুলা কি হয়, উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট হয়। কি হয়, উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট, অর্থাৎ এদের গলাইতে অনেক পরিমাণ তাপ দিতে হবে, তাপ প্রদান করতে হবে, ঠিক আছে। এটা আমাদের জানতে হবে। আর আমরা কি জানি, হাইড্রোলাইসিস করলে, অ্যামিনো অ্যাসিডকে হাইড্রোলাইসিস করলে আমরা কি জানি পাবো, অ্যামিনো অ্যাসিডকে হাইড্রোলাইসিস করলে আমরা কি জানি পাই, অ্যামিনো অ্যাসিডকে হাইড্রোলাইসিস করলে, অ্যামিনো অ্যাসিডকে যখন হচ্ছে পানির মাধ্যমে আমরা কি হাইড্রোলাইসিস করি, হ্যাঁ,
লাইসিস করি তখন আমরা জানি কি পাই, প্রোটিন পাই, ইজি কথা, প্রোটিন পাই। ঠিক আছে, সরি, প্রোটিনকে যদি হচ্ছে আমরা হাইড্রোলাইসিস করি, সরি, তাহলে প্রোটিনকে যদি হচ্ছে হাইড্রোলাইসিস করি, ওয়েট, ভুল করে ফেলছি, তাহলে কি হবে আমাদের প্রোটিনকে হাইড্রোলাইসিস করলে, ওকে, তাহলে কি পাবো, প্রোটিনকে হাইড্রোলাইসিস করলে, হ্যাঁ, প্রোটিনকে পানির মাধ্যমে হাইড্রোলাইসিস করলে আমরা কি পাবো, আমরা অ্যামিনো অ্যাসিড পাবো, কি পাবো, অ্যামিনো অ্যাসিড পাবো, ওকে, আমরা কি পাবো, অ্যামিনো অ্যাসিড পাবো, অ্যামিনো অ্যাসিড, এটা ইজি কথা, অ্যামিনো অ্যাসিড পাবো। আমাদের আরেকটা জিনিস জানতে হবে, সেটা কি, জুইটার আয়ন, ঠিক আছে, জুইটার আয়ন, তাহলে কি আমরা কি পাবো, জুইটার আয়ন পাবো। তো এই জুইটার আয়ন পাওয়ার জন্য একটা জিনিস একটু বুঝতে হবে, এটাই লাস্ট কনসেপ্ট আজকের ক্লাসের জন্য, জুইটার আয়ন, ঠিক আছে। তাহলে এটার জন্য আমি একটা ফিগার ড্র করব, সেই ফিগারটা কোন কালিতে আঁকবো, এই কালি দিয়ে আঁকি, ঠিক আছে। তাহলে যদি ফিগারটা আঁকি, আমাদের কি এটা আলফা কার্বন, COOH, দেন হচ্ছে এদিকে হাইড্রোজেন, এদিকে কি থাকবে, অ্যামিনো গ্রুপ থাকবে, এদিকে কি থাকবে আমাদের আর থাকবে পার্শ্বশিকল থাকবে। এটা কি একটা অ্যামিনো অ্যাসিড, এটা কি একটা অ্যামিনো অ্যাসিড। তো দেখেন এই অ্যামিনো অ্যাসিডের কি আছে, একটা কার্বক্সিলিক গ্রুপ আছে, হ্যাঁ, কার্বক্সিলিক গ্রুপ বা অ্যাসিডিক গ্রুপ আছে। তো এই অ্যাসিডিক গ্রুপ থেকে যখন আমাদের কি হবে, হাইড্রোজেন চলে যাবে, যখন এদিক থেকে হাইড্রোজেন চলে যাবে, এখন আমি এটা এই কালি দিয়ে আঁকি, এখন যদি এদিক থেকে আমাদের হাইড্রোজেন চলে যায়, এটা কি আকারে থাকবে, COO মাইনাস আকারে থাকবে, দেন হচ্ছে আমাদের নেগেটিভ চার্জ আকারে থাকবে, আর এদিকে কি হয়ে যাবে, একটা হাইড্রোজেন আয়ন বাইর হয়ে গেল, এবং কি এখন হচ্ছে কি হবে আমাদের, এটা হচ্ছে NH2 এবং হচ্ছে এটা R। তো যেই হলো আমাদের অ্যামিনো অ্যাসিডটা যখন বের হয়ে, সরি, হাইড্রোজেন আয়নটা যখন বাইর হয়ে যায়, ওই হাইড্রোজেন আয়নটা এই অ্যামিনো গ্রুপের সঙ্গে বাইন্ড করে, অ্যামিনো গ্রুপের সঙ্গে বাইন্ড করার পর কি হয় আমাদের, অ্যামিনো গ্রুপের সঙ্গে বাইন্ড করার পর আমাদের হয়ে যায়, অ্যামিনো গ্রুপের সঙ্গে ওই হাইড্রোজেন আয়নটা বাইন্ড করার পর কি হয়, অ্যামিনো গ্রুপের পর হাইড্রোজেন আয়নটা বাইন্ড করার পর আমাদের হয়ে যায় কি, আমাদের হয়ে যায় হচ্ছে NH3 প্লাস হয়ে যায়, NH3 প্লাস হয়ে যায়, এবং এটা তো আমাদের থাকেই না, তাহলে হাইড্রোজেন আয়নটা চলে গেছে, চলে যায়, কি হয়েছে আমাদের প্লাস মাইনাস নেগেটিভ এবং পজিটিভ একটা চার্জ তৈরি হয়েছে আয়ন, তাহলে হচ্ছে জুইটার আয়ন, ঠিক আছে, জুইটার আয়ন, ঠিক আছে, আয়নস। জুইটার আয়নস কি, কোনো জৈব যৌগে, কোনো আমাদের জৈব যৌগে যখন একই সাথে কি থাকবে, আমাদের পজিটিভ এবং নেগেটিভ চার্জ থাকবে, এবং তারা কি হবে, আমাদের নিউট্রাল হবে, হ্যাঁ, NEU, নিউট্রাল হবে, নিরপেক্ষ হবে, তখন সেটাকে কি বলবো, আমরা জুইটার আয়ন বলবো। দেখেন আমাদের এই অ্যামিনো অ্যাসিডের মধ্যেও কি আছে, আমাদের এদিকে নেগেটিভ চার্জ হয়েছে, এদিকে হচ্ছে পজিটিভ চার্জ হয়েছে, এই জন্য আমাদের এই অ্যামিনো অ্যাসিড কি হিসেবে কাজ করবে, জুইটার আয়ন হিসেবে কাজ করে থাকে, ঠিক আছে, জুইটার আয়ন হিসেবে কাজ করে থাকবে, ঠিক আছে। তাইলে আমি এটা লিখবো, অ্যাসিড ও ক্ষার বিশিষ্ট অ্যামিনো অ্যাসিডের মূলককে কি বলা হয়, জুইটার আয়ন বলে, ওকে। তাহলে এটা কি হবে, অ্যাসিড ও ক্ষার বিশিষ্ট অ্যামিনো অ্যাসিডের মূলককে, কি বলা হয়, জুইটার আয়ন বলা হয়, হ্যাঁ, জুইটার আয়ন বলে। তাহলে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কি দিক থেকে, আমাদের জুইটার আয়ন কে দিতে পারে, কাকে বলে এগুলো দরকার নাই, জাস্ট আসবে জুইটার আয়ন কে দিতে পারবে, জুইটার আয়ন দিতে পারবে হচ্ছে অ্যামিনো অ্যাসিড, এটা অনেক ভালো করে জানতে হবে, জুইটার আয়ন কে দিতে পারবে, অ্যামিনো অ্যাসিড দিতে পারবে, ঠিক আছে। আর যেটা ভালো করে জানতে হবে, আমাদের পানিতে দ্রবণীয় কিন্তু অ্যালকোহলে অদ্রবণীয়, এটা জানতে হবে ভালো করে। আর একটা জিনিস জানতে হবে, আমাদের মানবদের সকল কি অ্যামিনো অ্যাসিড কি, আলফা অ্যামিনো অ্যাসিড, এই এতটুকু দেখলেই হবে, ঠিক আছে। তো আজকের ক্লাস এই পর্যন্তই, পরের ক্লাসে হচ্ছে আমরা ক্লাস 2 এর মধ্যে কি দেখব, আমরা অ্যামিনো অ্যাসিডের শ্রেণী বিন্যাস দেখব ইনশাআল্লাহ। তো সেই পর্যন্ত আমার সঙ্গেই থাকবেন, আমার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকবেন, এবং যারা নতুন তারা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো সবাইকে ধন্যবাদ ক্লাসটা করার জন্য। আসসালামু আলাইকুম সবাইকে।